মৌকে যেদিন বিয়ে করে প্রথম ঘরে আনলাম সেদিনই একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। সেই রাতেই বাবার হার্ট অ্যাটাক হলো, বিয়ে বাড়ি পরিণত হলো প্রায় মরা বাড়িতে। আর আমি ভাবতেও পারিনি আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে মা পর্যন্ত এটা বিশ্বাস করবেন যে মৌ অপয়া, অথচ বিয়েটা তাদের পছন্দ মতোই হয়েছে। হ্যাঁ, বাবার কিছুটা অমত ছিল অবশ্য। যাই হোক, সেদিন রাত থেকে হসপিটালে ছোটাছুটি করেই কয়েকদিন কেটে গেল। উল্টো দিকে মৌয়ের নামের আগে অপয়া শব্দটা জুড়ে গেল। একদিন কাজ করার সময় ওর হাত থেকে পড়ে কাচের গ্লাসটা ভেঙে গেল। খালাম্মা বেড়াতে এসেছিলেন, খাবার টেবিলে এই ঘটনা দেখে হৈ হৈ করে উঠলেন। এ কি করলে তুমি বৌমা? সংসারে বিপদ ডেকে আনবে নাকি? বাড়ির বউদের একটু সাবধানে কাজ করতে হয়, এরকম ঘটনা হলে ঘরে বিপদ আসে। বাপের বাড়ি থেকে দেখে কিছুই শেখায়নি তোমাকে। আম্মাও খুব বিরক্ত, বিধির বিধান এতই নিষ্ঠুর হবে জানতাম না। সেই সন্ধ্যাতেই খবর এলো বড় খালা ছাদে কাপড় তুলতে গিয়ে পা পিছলে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছে। আমি কিছুতেই মাকে বোঝাতে পারলাম না এগুলো কুসংস্কার ছাড়া আর কোনো কিছুই না। মা বোন সবাই একমত এই মেয়ে এক নম্বরের অপয়া। তারপর থেকেই মৌ সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে, হাসানোর চেষ্টা করেও লাভ হয় না। ওর এই বিমর্ষ চেহারা দেখে আমার কিছুই ভালো লাগে না, কিন্তু কি করব কিছুই বুঝতে পারি না। কিছুদিন পর ছোট বোনটাকে দেখতে এলো বরপক্ষ। মৌ ওদেরকে খাবার সার্ভ করতে গেল, হঠাৎ অসাবধানতায় বরের মামার গায়ে শরবত পড়ে গেল। যদিও বরপক্ষ অতি বিনয়ের সাথে বলল এটা কোনো ঘটনাই না, কিন্তু আমার বাড়িতে এটা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেল। বিয়েটা শেষ পর্যন্ত হয়নি। আমাদের বাসায় চিৎকার চেঁচামেচি দেখে তারা চলে গেল। সত্যি কথা, আমার বোনের একটা চোখ টেরা, কিন্তু এবার সব দোষ এলো মৌয়ের ঘাড়ে। ওর নিঃশব্দ কান্নার আর্তনাদ প্রায়ই শুনতে পাই, কিন্তু আমি ভীষণভাবে আপসেট, কোনোভাবেই ফ্যামিলিকে বোঝাতে পারি না। দিনে দিনে ওর প্রতি মানসিক অত্যাচার বাড়তেই থাকলো। আমার মায়ের এমন রূপ আমি কখনো দেখিনি। পান থেকে চুন খসলেই যা খুশি তাই বলে। আবার আমার ছোট বোনকে দেখতে এসেছিল বরপক্ষ। মা মৌকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিল। শুধু আমি জানি ওই সময় ওর মনে কি ঘটছিল। এবং আশ্চর্যজনক ভাবে বিয়েটা ঠিক হয়ে গেল। বিয়ে ঠিক হবার পরে মায়ের পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হলো যতদিন না পর্যন্ত বিয়ে হচ্ছে মৌ এই বাড়িতে পা রাখতে পারবে না, আর কোনো ঝামেলা যেন না হয়। একলা ঘরে আমার দম বন্ধ হয়ে আসে, তবু ওর জন্য আমাকে এতটুকু করতেই হবে। দেখতে দেখতে সঞ্জানা মানে আমার ছোট বোনের বিয়ে হয়ে গেল। মৌ বাড়ি ফিরে এলে সবকিছু চলতে লাগলো আগের নিয়মে। দিন 15 পরে সঞ্জানা তার বর রিফাতকে নিয়ে বেড়াতে এলো। মৌ খুব আগ্রহ ভরে অনেক কান্না করলো। অনেকদিন পর দেখলাম ও নিজেকে পরিপাটি করছে। এমন সময় মা এসে বললেন, দেখ জামাই এসেছে, তোর বউ যেন ওই ঘরে না যায়। এটা কেমন কথা মা? আমি যেমন বলছি তেমন, এই নিয়ে আর কোনো কথা হবে না। মুহূর্তে ওর মুখটা কালো অন্ধকার হয়ে গেল। আমি ওর দিকে তাকানোর মতো সাহস পেলাম না, কিংবা হয়তো সেই যোগ্যতা আমার নেই। আমি আস্তে করে উঠে চলে গেলাম। খাবার টেবিলে রিফাত বলে উঠল, ভাইয়া ভাবি কোথায়? বিয়ের সময়ও তো দেখলাম না। আমি নিশ্চুপ হয়ে থাকলাম। ওর কথা বাদ দাও, আমার হয়ে উত্তর দিল সঞ্জানা। কেন, কি হয়েছে? উনি কি অসুস্থ? ও অসুস্থ না, কিন্তু আমাদেরকে অসুস্থ করবে। ও একটা অপয়া, হয়তো তোমার দিকে তাকাবে, তারপর তোমার একটা কিছু হয়ে যাবে। আমি এসব একদম চাই না। আমার মাথায় রক্ত উঠে গেল। খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে আমি উঠে চলে গেলাম। রুমে ফিরে দেখলাম মৌ কাঁদছে, মানে পুরোটাই ও শুনেছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। রিফাতকে দেখতে ছবির মতোই। হ্যাঁ, আমি এক কথায় উত্তর দিলাম, সঞ্জানা ওকে খুব ভালোবাসে তাই না? আমি ঘাড় নেড়ে সায় দিলাম। একটা দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেলাম, খুব খারাপ লাগছিল। আনুমানিক রাত 12:30টার দিকে ফোন এলো হসপিটাল থেকে। সঞ্জানা আর রিফাত ফিরে যাবার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে সঞ্জানার তেমন একটা কিছু হয়নি, কিন্তু রিফাতের অবস্থা খুব খারাপ। আমরা সবাই ছুটে গেলাম। এই ঘটনার জন্য মা আর সঞ্জানা আমার স্ত্রীকে দোষ দিতে লাগলেন আবারও। সঞ্জানা হসপিটালে স্বামীর পাশে আকুল হয়ে কাঁদছে। রাতটা ছিল ভয়াবহ, যেন শত সহস্র বছর দূরের ভোর। এরপরে ভোর হলো, সূর্য উঠল, কিন্তু রিফাত চলে গেল। সঞ্জানা হিস্ট্রিয়াগ্রস্ত রোগীর মতো কাঁদতে লাগলো। ওকে নিয়ে এলাম আমাদের বাড়িতে। মাত্র 15 দিনের সংসার আমার বোনের, কিন্তু কেমন যেন হয়ে গেছে। উল্টাপাল্টা কথা বলে, অনেক সময় চিনতে পারে না। একজন ডাক্তারও দেখালাম, উনি বললেন হঠাৎ পাওয়া এক শক থেকে এরকম করছে। সবাই মিলে সময় দিলে হয়তো ঠিক হয়ে যাবে। আর এসবের জন্য ক্রমাগত মা মৌকে গালিগালাজ করে যাচ্ছিল। এই প্রথম মৌ কথা বলল, মা আমি আপনার কি ক্ষতি করেছি? তোমার চোখে লাগে না? তুমি আসার আগে আমার সংসারটা কি ছিল, আর এখন আমার সংসারটা কি হয়েছে? আমাকে বিধবা করেছো, আমার মেয়েটাকে বিধবা করেছো। আর কি চাও তুমি? জিজ্ঞাসা কর তোর বউকে কি চায়, আর কি দিলে ওর মন ভরবে, আর কতটা খেলে ওর মন ভরবে। এই বলিস না কেন তুই? ডাইনি কোথাকার, কি চাস বল, এখন বলবি। মা কেমন যেন পাগলের মতো করছিল। আমি চাই আপনি চুপ করুন, কানে বড্ড লাগছে। মা চেয়ারটা ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে গেল। আমি খুবই দুঃখিত মৌ, বুঝতেই পারছো সঞ্জানার এই অবস্থায় মায়ের মাথা ঠিক নেই। প্লিজ কিছু মনে করো না, আমি মাকে গিয়ে বোঝাচ্ছি, তিনি ঠিক বুঝবেন। তুমি চিন্তা করো না। আমি যেতে চাইলাম, এখন কিছু বলার দরকার নেই। ওনার মাথা ঠিক নেই, পরে বলবে না হয়। আমি চিন্তা করলাম, হ্যাঁ ঠিক বলেছে মেয়েটা। সকালবেলা মা নাস্তার টেবিলে আসলো না। জানি মৌ গিয়ে ডাকলে মা রেগে যাবে,
তাই নিজেই গেলাম ডাকতে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পর মা দরজা খুললেন না। বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। চোখের সামনে দেখলাম আমার মা মাটিতে পড়ে আছে। বেঁচে আছে আমার মা, কিন্তু খুবই ক্রিটিক্যাল অবস্থা। সোজা ভাষায় যেটাকে বলে স্ট্রোক। খুব সম্ভবত উনি রাতে স্ট্রোক করেছেন। আমার মায়ের বাম পাশ পুরোপুরি প্যারালাইসিস হয়ে গেল, আর কথা বলা বন্ধ হয়ে গেল। এখন অনেক দেরি হয়ে গেছে। মা ইশারা দিয়ে মৌয়ের দিকে দেখিয়ে দিল কাপা কাপা হাতে। মা কথা বলতে পারছেন না। আমি কিছুই বুঝলাম না এর কারণ কি। এক বিকালে সূর্য যখন অস্তগামী, হঠাৎ আমার মনে পড়ল মৌ মাকে শেষ কথাটা খাবার টেবিলে বলেছিল, আমি চাই আপনি চুপ করুন। এর মানে কি? সেই রাতেও আমার হাত ধরে আটকিয়েছিল যেন মায়ের ঘরে না যাই। বিয়েতে বাবার মত ছিল না। সেই রাতেই বাবার হার্ট অ্যাটাক হলো। কারণ কি? বাবা সবসময় স্বাস্থ্য সচেতন ছিলেন। রাতের শুনশান নীরবতায় খালি রাস্তায় রিফাত কেন অ্যাক্সিডেন্ট করবে? আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল। কাঁধে হাতের স্পর্শ পেলাম। চাহাতে মৌ কেমন একটা ঘোলাটে দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, ও চোখের মনির রং কি এরকম হালকা নীল ছিল? আমি তো এতদিন কালোই দেখেছি। কি জানি, ভুল সঠিক বুঝতে পারছি না। কোনো প্রশ্ন করো না, আর কোনো উত্তর খুঁজতে যেও না। অপয়া ভেবো না। ভালোবাসি তোমাকে। তোমার ক্ষতি হোক চাই না। শীতল চোখে মৌ আমার দিকে তাকিয়ে আছে। ওর এই চোখ আমি আগে কখনো দেখিনি। প্রচন্ড ভয়ের একটা স্রোত যেন আমার শির দ্বারা বেয়ে নেমে গেল। সম্মানিত ভিউয়ার্স, এরপরে আমার সাথে কি হতে যাচ্ছে দেখতে চাইলে অবশ্যই গল্পটা শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে জানাবেন গল্পটা কেমন হলো। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।